ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ বর্ষার আগেই মেরামত করতে হবে, একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। ঘূর্ণিঝড়ের প্রভাবে স্থবির খাতুনগঞ্জ, কোরবানি ঈদের আগে বিপাকে ব্যবসায়ীরা, 13 জেলায় মাছের ক্ষতি 700 কোটি টাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে স্থবির খাতুনগঞ্জ, কোরবানি ঈদের আগে বিপাকে ব্যবসায়ীরা, 13 জেলায় মাছের ক্ষতি 700 কোটি টাকা। মূলধনী মুনাফার ওপর কর আরোপ না করার দাবি, শেয়ার বাজার গতিশীল করতে বাজেটে ডিএসইর 5 প্রস্তাব। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। আপনারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ঘূর্ণিঝড়ের পরে টানা বৃষ্টিতে স্থবির দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। ক্রেতাশূন্য বাজারে বেচাকেনা নেই বললেই চলে। এছাড়া দফায় দফায় বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে গুদামে রাখা পণ্য। ঈদের আগে এমন পরিস্থিতিতে দিশেহারা ব্যবসায়ীরা। এ যেন এক অচেনা খাতুনগঞ্জ। কুলি মজুরের হাঁকডাক নেই, নেই ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। ঝুম বৃষ্টিতে অলস সময় কাটছে আড়তদার, মোকাম মালিক এবং শ্রমিকদের। কিছু পণ্যবাহী গাড়ি আসলেও বৃষ্টির কারণে পণ্য উঠানামায় দুর্ভোগে পড়েছেন তারা। সবচেয়ে বেশি বিপাকে শ্রমিক ও বিভিন্ন পচনশীল পণ্যের ব্যবসায়ীরা। বেচা কিনা নাই, এই জন্য মানে আঙ্গ কোনো কামাই রুজি নাই, আঙ্গ মানে লইতে হইতে খাইতে কষ্ট। এই আজিয়া ধরো এই যে এক সপ্তাহ পর্যন্ত পুরা ধরো এই যে আমাকে একারে অসুবিধা। একদিকে বিক্রি নেই, অন্যদিকে বৃষ্টির পানিতে গেল 4 দিন ধরে সয়লাব পুরো এলাকা। গুদামে রাখা অনেক পণ্য নষ্ট হচ্ছে পানিতে। এতে আমদানি করা পণ্য যথাসময়ে বিক্রি করা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। কোরবানি ঈদের আগে এমন পরিস্থিতিতে দিশেহারা তারা। বৃষ্টির কারণে বেচা কিনা আগে গত 2 দিন আগে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক কমে গেছে, 50% কম। তারপর আপনার বৃষ্টির কারণে মোকাম থেকে মাল এখানে আসতেছে না, যার কারণে এখানে যেগুলো আছে গতকালের চেয়ে আজকে 2-3 টাকা বাড়তি আছে। মাল আসছে কম, একটা বিক্রি নাই নাই বললেই চলে। কয়েকদিন ধরে প্রযুক্তি অনেক খরচে, দোকান ভাড়া উঠতেছে, এক্সট্রা বিল, কারেন্ট বিল সবগুলো উঠতেছে, কোনোটা বন্ধ নাই। সাধারণত খাতুনগঞ্জে প্রতিদিন 1200 কোটি টাকার পণ্য বেচা কেনা হয়, তবে গেল 4 দিনে তা 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেশি ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি পানিবন্দী কয়েক হাজার পরিবার। কৃষি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। মৎস্য খাতে ক্ষতির পরিমাণ প্রায় 700 কোটি টাকা। বরিশালের বটতলা থেকে চৌমাথা, বগুড়া রোড, গোরস্থান রোড, শ্রীনাথ চ্যাটার্জি লেন সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট এখনো পানির নিচে। রাস্তা পানিঘাট ভরিয়ে গেছে, মানে ভীষণ অসুবিধা। বাসা বাড়ি রান্না বান্না খাওয়া সব টোটালি বন্ধ। পানির কারণে মানুষ চলাফেরা করতে অসুবিধা হয়, মানুষ স্টুডেন্ট আমরা বিশেষ করে যাইতে অসুবিধা হয়, রিক্সা পাই না। বাগেরহাটে বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী কয়েক হাজার পরিবার। বরগুনায় ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানি শুনি ঝড় বাতাসে ঘর বাড়ি সব পানি শুনিতে তলায় গেছে, তারপর রান্নাঘর ভেঙে গেছে, বিদ্যুৎ ছিল না। ঘরে এখন আসছি, আইসে দেখি যে কোনো কিছু নেই, পড়ার মতো কিছু নেই, পরনে যাচাল ওই ভিজা। সাতক্ষীরায় এবার ক্ষতির পরিমাণ কিছুটা কম হলেও ভেসে গেছে শতাধিক মাছের ঘের। ব্যাপক ক্ষতি হয়েছে আম বাগানে। আমরা যতটুকু জেনেছি যে 15% আম গাছ থেকে ঝরে পড়েছে। এখনো গাছে যথেষ্ট আম রয়েছে। আশা করছি তারা যদি দাম পায় তাহলে এইটা ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। ঝালকাঠি ও পিরোজপুরে ঘরবাড়ির পাশাপাশি বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে 12,000 পুকুর ও 2 শতাধিক মাছের ঘের। মৎস্য অধিদপ্তরের হিসেবে উপকূলীয় এলাকার 13 জেলায় প্রায় 41,000 মাছের ঘের, 26,300টি পুকুর ও 4,000 কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাঁধ বর্ষা মৌসুমের আগেই মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সব সরকারি কর্মকর্তাদের ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার একনেক সভায় বিশ্বব্যাংকের ঋণ ও অনুদানে রোহিঙ্গা বসতি থাকা এলাকায় বড় 2টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বেশিরভাগ এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। নদী তীরবর্তী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, পানিবন্দী অনেক মানুষ। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সুপেয় পানি, খাদ্য সরবরাহে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে রোববারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন তিনি। এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব নির্দেশনা দেন তিনি। সভা শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, মধ্যরাত পর্যন্ত ঘূর্ণিঝড় পরিস্থিতি তদারকি করেছেন খোদ প্রধানমন্ত্রী। একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে, নদীর পাড়ে যে বাঁধ আছে অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজড হয়ে গেছে সাইক্লোনে। বাঁধ এমনি পুরনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা বাঁধগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরও কষ্ট বাড়বে মানুষের। একনেক সভায় গুচ্ছ প্রকল্প হিসেবে রোহিঙ্গা বসতি এলাকায় অবকাঠামো, বিদ্যুৎ, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক 2টি প্রকল্প অনুমোদন হয়। প্রায় 8,500 কোটি টাকা খরচের মধ্যে বিশ্বব্যাংকের ঋণ 4,475 কোটি আর অনুদান 3,244 কোটি টাকা। রোহিঙ্গাদের জন্য অথবা মিয়ানমারের বাস্তুচ্যুত যারা নাগরিক, যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছেন, তাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক যে সাহায্য দিচ্ছে সেটি হচ্ছে অনুদান এবং সেটি 1 বছরের। আর আমাদের জন্য যে প্রকল্পটি নিয়ে আছে সেটি মাল্টি ইয়ার, বহু বছর, 3 বছরে 4 বছরের প্রকল্প বাস্তবায়িত হবে। একনেক সভায় 14,337 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন হয়, যার মধ্যে 4টি সংশোধিত প্রকল্প। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাতুনগঞ্জে ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। খাতুনগঞ্জে কি এখনো বৃষ্টির পানি জমে আছে কিনা, আর এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা? দেখুন, আমরা আসলে বিগত দিনে যে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের সময় দেখেছিলাম যে সেখানে আসলে হাঁটু থেকে কোমর সমান পানি প্রবেশ করেছিল। এইবার আসলে তেমন একটি আশঙ্কা নিয়ে ব্যবসায়ীরা এক ধরনের আতঙ্কের মধ্যে ছিলেন, কিন্তু যেহেতু অমাবস্যা পূর্ণিমার একটি বিষয় ছিল, সেই কারণে আসলে এবার সেই আশঙ্কা থেকে তারা কিছুটা মুক্ত হয়েছেন। অর্থাৎ পানি ঢোকার যে আশঙ্কাটি তারা করেছিলেন সেটি এবার হয়নি। এর 2টি কারণ। একটি হচ্ছে পূর্ণিমা অমাবস্যার একটি জ্বরের ব্যাপার রয়েছে, পাশাপাশি খুব সাম্প্রতিককালে চাকতাই খালের যে আশপাশগুলো রয়েছে, অর্থাৎ চাকতাই এলাকা সংলগ্ন যে খাল রয়েছে সেটিকে ভালো করে আসলে কিছুদিন আগেও কয়েক দফা আসলে পরিষ্কার করা হয়েছিল, এবং সেই কারণে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে এবার খাতুনগঞ্জে পানি প্রবেশ করেনি। গতকালকে কিছু পানি প্রবেশ করেছিল, সেটি একেবারে হাঁটুর নিচে সঙ্গত কারণে সেটিও খুব বেশি ব্যবসায়ী আসলে প্রভাব ফেলতে পারেনি। তবে যেটি ঝামেলা সেটি হচ্ছে আসলে যে ঘূর্ণিঝড় রিমেল, এটির কারণে আসলে বেশ কয়েকদিন ধরে জাহাজ পণ্য ওঠানামা থেকে শুরু করে অনেক কিছু আসলে বলা যেতে পারে যে আসলে স্থবির অবস্থায় ছিল, এবং সেই কারণে খাতুনগঞ্জে বিশেষ করে আপনি জানেন যে সামনে কুরবানির ঈদ আসছে, এবং সেই সময় প্রধান যেই উপাদানটি অর্থাৎ মশলা, সেই মশলার বাজারে কিছুটা একটি নীরবতা দেখা যাচ্ছে। অর্থাৎ খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন যেহেতু কয়েকদিন ধরে আসলে বিরূপ আবহাওয়া চলছিল, সঙ্গত কারণে মশলার বাজারে কিছুটা নীরবতা এসছে, কারণ যেহেতু দূর দূরান্ত থেকে তারা আসলে বৃষ্টির কারণে পণ্য আনতে পারেনি, এবং পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যে কারণে আসলে তারা এক ধরনের আশঙ্কার মধ্যেও ছিলেন যে আসলে পানি ঢুকে তাদের মালামাল নষ্ট হতে পারে। সেই বিষয়গুলোকে রেখে তারা যেমন খুব বেশি পণ্য সেখানে রাখেননি, পাশাপাশি পথে বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে আসলে যে পরিমাণ পণ্য আনার কথা ছিল সেগুলো আনতে পারেননি। একই অবস্থা আসলে যারা ক্রেতা রয়েছেন তারাও আসলে যেহেতু হাতে আরও বেশ কিছুদিন সময় রয়েছে, সঙ্গত কারণে তারাও আসলে মশলা পাতি কেনা এবং অন্যান্য যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেগুলো কেনার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন না। ফলে বলা যেতে পারে যে খুব বেশি বিক্রি হয়নি, সেটি যেমন কিছুটা তাদের জন্য লোকসানের বিষয় ছিল। তবে পানি প্রবেশ করে সে আমরা অন্যান্য সময় দেখেছি আসলে কোটি কোটি টাকার পণ্য তাদের নষ্ট হয়ে গেছিল। এইবার সেই বিষয়টি এবং এবার সেই ঘটনাটি ঘটেনি, ফলত তারা আসলে কিছুটা লোকসান গুনতে হলেও খুব বেশি হাহুতাশ আগের মতো নেই। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য বিক্রি কিনে কম হওয়াতে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আসলে এখনও পর্যন্ত নির্ভর করা যায়নি। খাতুনগঞ্জে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন, এবং তারা ধারণা করছেন যে সামনের দিনগুলো যদি শুষ্ক থাকে তাহলে যে ক্ষতি হয়েছে তারা সেটি পুষিয়ে নিতে পারবেন। এ হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। পতনের ধারা থেকে বের হতে পারছে না দেশের শেয়ার বাজার।
তাই এ খাতে কোনো ধরনের করের বোঝা না চাপাতে এনবিআর-এর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাজেট উপলক্ষে 5টি প্রস্তাবনা তুলে ধরেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। বলেন, মূলধনী মুনাফায় করারোপ করা হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে চলছে মন্দাভাব, যার প্রভাব থেকে বের হতে পারছেন না বিনিয়োগকারীরা। পতন ঠেকাতে শেয়ারের সর্বনিম্ন দর নির্ধারণ করা সহ নানামুখী উদ্যোগ নেওয়া হলেও তা তেমন কাজে আসেনি। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বস্তি দিতে আসছে বাজেটে পুঁজিবাজারের জন্য 5টি প্রস্তাবনা তুলে ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসির পক্ষ থেকে বলা হয়, বর্তমানে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মধ্যে 10% ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারী। তাদের মূলধনী মুনাফায় করারোপ করা হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। এই যে ট্যাক্স, গেইন ট্যাক্স, এই গেইন ট্যাক্স আসলে একটা লেভেলের লোকের উপর এটা ইম্পোজ হবে। ক্যাপিটাল মার্কেট আপনি নিজেও বলেছেন কোড আনকোড দিয়ে যে একটা ক্রান্তিকাল, এটা আপনার আমার সকলের দায়িত্ব। ডিএসসির চেয়ারম্যান বলেন, মহামারী পরবর্তী সময় ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে শেয়ার বাজার এখনও চাপে আছে। তাই বাজারের স্বার্থে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর্পোরেট করের ব্যবধান 20% করা, লভ্যাংশ আয় 50,000 টাকা পর্যন্ত করমুক্ত রাখার দাবি জানায় ডিএসসি। মানুষের যে ক্যাপিটাল মার্কেটের উপর যে একটা খারাপ মনোভাব, সেটা থেকে কাটিয়ে আনার আমরা বিভিন্ন রকম উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। এবছর যেহেতু পুঁজিবাজারের একটা ক্রান্তিকাল, এই ক্রান্তিকালে আমরা কিছু ইনসেন্টিভ হিসাবে আমরা মনে করি যে লিস্টেড নন লিস্টেড কোম্পানির মধ্যে এটাও একটা আমাদের বড় প্ল্যানিং। ডিএসসির কর্মকর্তারা জানান, পুঁজিবাজারকে গতিশীল করতে এ খাতে কর সংক্রান্ত নীতি সহায়তা দেওয়া হলে ব্যবসা বাড়বে, এতে বাড়বে রাজস্ব আদায়। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে ঢাকার শেয়ার বাজারে। প্রধান সূচক কমেছে 31 পয়েন্ট, লেনদেন হয় 440 কোটি টাকা। এ সময় দর হারিয়েছে 67 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 72 পয়েন্ট। মঙ্গলবার দিনের শুরুতে ইতিবাচক ঢাকা স্টকের সূচক। প্রথম 17 মিনিটে প্রধান সূচক বাড়ে 51 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের পতন। লেনদেন শেষে ডিএসসি সূচক কমেছে 31.63 পয়েন্ট, অবস্থান করছে 5278 পয়েন্টে। ডিএসসিতে লেনদেন হয় 440 কোটি 72 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 65 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 67 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 92টির, কমেছে 265টির এবং অপরিবর্তিত রয়েছে 37টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম আইএফআইসি ব্যাংক, দ্বিতীয় ই জেনারেশন এবং তৃতীয় অবস্থানে রিলায়েন্স অন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম গ্লোবাল হেভি কেমিক্যালস, দ্বিতীয় প্রাইম ব্যাংক ফার্স্ট এবং তৃতীয় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 72.36 পয়েন্ট, লেনদেন হয় 170 কোটি 4 লাখ টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা শেয়ার বাজারে বিও হিসাব জব্দের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএলকে এ নির্দেশ দেওয়া হয়। বিএসইসির এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, জব্দ থাকা অবস্থায় এসব বিও হিসেবে কোনো ধরনের লেনদেন করা যাবে না, অর্থাৎ শেয়ার কেনা বেচা এবং অর্থ জমা বা তোলা যাবে না। বিএসইসির তথ্য অনুযায়ী শেয়ার বাজারে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 6টি বিও হিসাব রয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের সংশ্লিষ্ট আদেশের পরিপ্রেক্ষিতে 5টি ব্রোকারেজ হাউসে থাকা 6টি বিও হিসাব পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জব্দ থাকবে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।